This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সন্ধ্যে 7টা মানেই আপডেট বাংলা। বাংলার আপডেটের সব খবর নিয়ে আজ কোন কোন খবরে আমাদের বিশেষ নজর রয়েছে। আজকে সিবিআই তদন্ত, সন্দীপ ঘোষ আরও কতটা বিপাকে, আরজিকর তদন্তের যাবতীয় ডিটেল আপনাদের সামনে আরও একবার তুলে ধরবো। প্রথমে এই যে প্রশ্ন দিয়ে শুরু করি, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কি এ কথা বলা যায়? এরকমটা মনে হচ্ছে যে আরও বিপাকে সন্দীপ ঘোষ। তার কারণ এবার আরজিকরের দুর্নীতি তদন্তে আপনারা জানেন সিবিআই। আখতার আলীর মামলায় আদালতের নজরদারিতে আজ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত 2 বছর ধরে টানা আরজিকর হাসপাতালের দুর্নীতির খবর, যাকে বলে লাগাতার পর্দাফাঁস, সেই লাগাতার পর্দাফাঁস আমরা করে গিয়েছি। হ্যাঁ, আমরা মানে টিভি9 বাংলা। আর সেই দুর্নীতির অভিযোগেই এবার তদন্তের নির্দেশ হাইকোর্ট। ফলে আরও জাঁতা কলে কি সন্দীপ ঘোষ? এ প্রশ্নের উত্তর সময় বলবে। মাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আখতার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলেছিল। টিভি9 বাংলার কাউকে দিয়ে কিছু বলায়নি, শুধু আখতার আলী যেসব দুর্নীতির অভিযোগ করেছিলেন সেগুলো তুলে ধরেছিল। বছর ঘোরার পরে সেই দুর্নীতির অভিযোগেই আরও বিপাকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারণ টেন্ডারের অনিয়ম থেকে দেহ পাচার। আরজিকরের সন্দীপ ঘোষের জামানায় দুর্নীতি অনিয়মের ভুরি ভুরি অভিযোগ। 2023 সাল থেকে লাগাতার সেই খবর দেখিয়ে গিয়েছে টিভি9 বাংলা। আমি যখন এই লড়াই শুরু করেছিলাম, আমি অনেক লোকের সঙ্গেই কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাকে রেসপন্স দেয়নি। তারপর টিভি9 এর মাধ্যমে ওনাকে আমি সব থেকে আগে এক্সপোজ করেছি। নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। তাঁরই অভিযোগের ভিত্তিতে এবার আরজিকরে দুর্নীতি তদন্ত করবে সিবিআই। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের নির্দেশ, আরজিকরে দুর্নীতির সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। শনিবার সকাল 10টার মধ্যে তদন্তের নথি হস্তান্তর করবে কলকাতা পুলিশের সেট। 3 সপ্তাহ পর তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআইকে। যেহেতু আরজিকরে চিকিৎসক মৃত্যুর মামলা ইতিমধ্যেই সিবিআই শুরু করেছে, তাই এই গোটা যাবতীয় দুর্নীতির তদন্ত ভারও সিবিআইকেই দেওয়া হলো, এমনটাই বলেছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। এই আরজিকরে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে। মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই তদন্তটাও সিবিআইয়ের কাছে যাওয়া উচিত। তিলোত্তমার মৃত্যুর পরপরই নয়, গত 2 বছর ধরে আরজিকরে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। 2023 সাল থেকে লাগাতার সেই খবর করে গিয়েছে টিভি9 বাংলা। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তার আমলে দুর্নীতির সব খবর দেখিয়েছে। আরজিকরে বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, আরজিকরে ল্যাবের টেন্ডারে অনিয়ম, বিশেষ সংস্থাকে 2,97,36,000 টাকার বরাত, চড়া দরে হাই ফ্লো নেজাল ক্যানুলা কেনা, সরকারের কোটি কোটি টাকা অপচয়। এখানেই শেষ নয়, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, একাডেমিক তহবিলে টাকা নয় ছয়, এনএমসির পরিদর্শকদের জন্য উপহার কেনার সময় কাটমানি নেওয়া, উপহার সরবরাহকারী সংস্থার থেকে 20% কমিশন দাবি, ইউজিপিজি কাউন্সেলিংয়ে বেনিয়ম, ফেল করানোর পরে পড়ুয়াদের থেকে টাকা নিয়ে পাশ করানো, ইএনটি কর্মশালায় বেআইনিভাবে মৃতদেহের ব্যবহার, মৃতদেহ পাচারের অভিযোগ। কি বুঝলেন? আরজিকর কাণ্ডে যাকে বারবার আড়াল করার অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে অনিয়মের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর। শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর মামলাকারী আখতার আলী বলছেন, আমি এবার এক্সপেক্ট করছি কি ভালো একটা কিছু এবং ডক্টর সন্দীপ ঘোষের মতন মানুষের শাস্তি হবে। টিভি9 এর ভূমিকায় আমি অনেক খুশি এবং জনগণকেও রিকোয়েস্ট করব কি আপনারা টিভি9কে একটু ফলো করুন এবং দেখুন। তার কারণ টিভি9 জেনুইন খবর এবং বেসাহারা লোক, মানে আমাদের মতন লোক যার কথা কেউ শুনছে না, টিভি9 শুনেছিল। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় এমনিতেই বিপাকে সন্দীপ ঘোষ। তার পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সন্দীপ ঘোষের আমলে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ধর্মের কল বাতাসে নড়তে শুরু করলো। শ্রাবন্তী সাহা ও সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা, কলকাতা। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তার নাম। তিনি আমাদের ওপর ভরসা রাখছেন, তিনি ধন্যবাদ জানাচ্ছেন টিভি9 বাংলাকে।
কেন তিনি ধন্যবাদ জানাচ্ছেন? তিনি ধন্যবাদ জানাচ্ছেন তার কারণ এই হাসপাতালে বেশ কিছু জায়গায় যে গোলমাল রয়েছে, অনিয়ম চলছে, দুর্নীতি রয়েছে, সেই গন্ধ গত বছর থেকে পেতে শুরু করেছিলাম আমরা। তার অন্যতম ছিল মেডিকেল বর্জ্য পাচার। TV9 বাংলা যে কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে সবসময় সরব থাকবে, আরও একবার সেটাই এক্ষেত্রেও প্রমাণিত হয়েছে। তাই সজাগ নজর ছিল আমাদের। হঠাৎ করেই একটা বিষয় আমাদের চোখে আসে। কোন বিষয়, কি সেটা? দেখুন, 1 বছর আগের সেই এক্সক্লুসিভ রিপোর্ট যেটা আমাদের চোখে এসেছিল প্রথম। পরপর দুদিন TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল মেডিকেল বর্জ্য পাচারের ছবি। বুধবার সন্ধ্যায় TV9 বাংলার ক্যামেরা দেখে চম্পট দিয়েছিল এক পাচারকারী। বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো তুমি কেন কালেক্ট করছো? হ্যাঁ, বলে যাচ্ছি মানে এতক্ষণ ধরে কালেক্ট করছিলে প্যাকেটটা কার? হ্যাঁ, এই পালাচ্ছ কেন? এই পালাচ্ছ কেন? বৃহস্পতিবার দুপুরে ক্যামেরার সামনেই লাল, হলুদ, নীল রঙের প্লাস্টিকে বন্দি মেডিকেল বর্জ্য বেপরোয়াভাবে পুরসভার ভ্যাটে ফেলার ছবি ধরা পড়ল। ভ্যাট চত্বর জুড়ে পড়ে রয়েছে রক্তের নমুনা পরীক্ষার শিশি, সিরিঞ্জ। এখানে কিন্তু হাসপাতাল থেকে আসছে কালো প্যাকেট, হলুদ প্যাকেট, এই সমস্ত কিন্তু এই পুরসভার ভ্যাট। যেই ভ্যাটে এই ধরনের প্যাকেট জমা করা অন্যায়, জমা করা বেআইনি, নিয়ম বহির্ভূত। হাসপাতালে রোগীদের ব্যবহৃত রক্তের শিশি, সিরিঞ্জ, গ্লাভস, স্যালাইনের বোতল বাইরের ভ্যাটে কিভাবে? হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত যে সকল কর্মীরা এ কাজ করছেন তাদের কাছে কোনো সদুত্তর নেই। পুরসভার ভ্যাটে হলুদ রঙের প্যাকেট কেন ফেললে? হলুদ রঙের প্যাকেট এখানে ফেলার জায়গা নেই, এখানে ওরা ফেলছে, সব ভ্যাটে ফেলছি। হাসপাতালের ভেতরে তো ভ্যাট রয়েছে। হাসপাতালের ভেতরে এইটাই রয়েছে, আর ভ্যাট নেই। এই হলুদটা তুই কেন ফেলছিস? হলুদ কেন ফেলছে এখানে? তাহলে ফেলবো কোথায়? আরে হলুদ লাল গুলো সব ওখানে ফেলতে হয়, কালো শুধু এখানে ফেলতে হয়। এখানে হলুদ লাল সমস্ত রকম প্যাকেট ফেলা। না 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 না, হলুদ লাল ফেলবি না। এবার তো গেট বন্ধ করে রাখে, ফেলবো কোন ওই চুনি লাল আছে, ওখানে গিয়ে ফেল, যা তুলে তোল। 1.5 মাস আগে এ ধরনের ঘটনা আটকাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্টে অধ্যক্ষের অফিসে কাজ করা কর্মীর নাম জড়ায়। এরপর তদন্ত কমিটির সদস্যরাই বদলি হয়ে যান। স্বাভাবিকভাবে কাদের স্বার্থ রক্ষা করতে মেডিকেল বর্জ্যের পাচার আটকানো যাচ্ছে না, সেই প্রশ্ন উঠছে। এই ত্রুটিটা আপনারা নজরে এনেছেন, সেটা আমরা দেখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। তদন্ত না করে বোঝা যাবে না। আমরা অলরেডি যারা সুপারভাইজার আছে তাদেরকে বলে দিয়েছি এটা দেখে নেওয়ার জন্য, কে করছে, কারা করছে, এবং তাদের সাথে দরকার হলে আমি নিজেও কথা বলবো। প্রশ্ন উঠছে, তদন্ত কমিটি গঠন হয়েছিল, তদন্ত কমিটির রিপোর্টে একগুচ্ছ পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন। সেই সমস্ত পদক্ষেপ কার্যকর করা হলে তাহলে কি এইভাবে 1.5 মাস পরও যে অনিয়ম বেনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগ বহাল থাকতো? ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। না, এই ঘটনা যে একবার এমনটা নয়, আরো অনেক কিছু আছে। আক্তার আলী অভিযোগ করেছিলেন যে আরজিকর হাসপাতাল থেকে মৃতদেহ নাকি পাচার হয়ে যায়। আক্তার আলীর অভিযোগ ছিল গত বছর জানুয়ারি মাসে TV9 বাংলার হাতে এসেছিল একটা তথ্য। শুধু তথ্য বললে কম বলা হয়, সেটা বিস্ফোরক একটা তথ্য। সেটাও হাসপাতালের মর্গের মধ্যে মৃতদেহ নিয়ে। সেদিন আমরা কি দেখিয়েছিলাম আমাদের এক্সক্লুসিভ প্রতিবেদনে, তাতেও একবার চোখ রাখতে হবে আজকে এই সময় দাঁড়িয়ে। প্রশ্নের মুখে কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজিকর। নিয়মের তোয়াক্কা না করেই ময়না তদন্তের দেহ নিয়ে কর্মশালার অভিযোগ উঠেছে আরজিকর হাসপাতালের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল? 5ই জানুয়ারি এনটি বিভাগের কর্মশালা হয়। কর্মশালায় দেহ কাটাছেঁড়া করা হয়। এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বোঝাতে এই কর্মশালার আয়োজন। ফরেন্সিকের 5টি দেহের ব্যবহার হয় কর্মশালায়। অভিযোগ, দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ। এখানেই বড়সড় প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্ট ফ্যাক্টো পারমিশন বলে একটা ইংরেজিতে কথা আছে না, মানে পোস্টমর্টমের জন্য বডি পুলিশ পাঠিয়েছে। এবার পোস্টমর্টমটা তো আমরা ডিলে করতে পারি না, সেই জন্য পোস্টমর্টমের আগে এটা করিয়ে নিয়ে তারপরে পোস্টমর্টম করার সময়, এবং সেখানে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ থাকতে হবে যে শরীরের এই অঙ্গে আমরা এন্ডোস্কোপিক সার্জারির ওয়ার্কশপের জন্য এটারও ডিসেকশন করা হয়েছে। খোঁজ নিতে পরিজনের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। তাদের দাবি, অন্ধকারে রেখেই যাবতীয় কাজ সেরেছে হাসপাতাল। আপনি জানেন শুধু আপনার বাবার ওয়ার্কশপ পোস্টমর্টমই হয়েছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ। তার আগে যে কোনো ওয়ার্কশপ হয়েছে এগুলো আপনারা জানা ছিল না, তাই তো? না, হ্যাঁ হ্যাঁ, আমার জানা নেই। সেরকম কিছু তো হয়নি, সেরকম কিছু বলেও নি। আমাদের বাড়িতেও সেরকম কেউ মানে ওরকম যদি হতো তাহলে আমিও তো জানতে পারতাম। তার মানে ওরকম সেরকম কিছুই আমরা জানি না। এত বড় গাফিলতি কিভাবে? খোঁজ নিতে ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তিনি সবটাই এড়িয়ে গিয়েছেন, ফোনে সামনাসামনিও। দেখে নিয়ে আমার খেয়াল করতে না তো, মানে এটা তো করা যায় না স্যার, কারণ হচ্ছে যে আপনারা ধরলে ছাড়েন না কেন বলুন? I am not supposed to say no. Okay. This question is answerable for the higher authority. অভিযোগ, অধ্যক্ষ সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে ফরেন্সিক বিভাগ থেকে দেহগুলো গত 5ই জানুয়ারি কর্মশালার জন্য নাক কান গলা বিভাগে পাঠানো হয়েছিল। এত বড় ভুলের দায় কার? অধ্যক্ষের বক্তব্য, পরিবার অভিযোগ জানালে তদন্ত হবে, কিন্তু প্রশ্ন একটাই, কার হাত দিয়ে ঘটে গেল এমন বড়সড় গাফিলতি? যদি কিছু ইস্যু থাকে আমি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন, মানে উনি এটা বলছেন না যে এরকম কিছু ঘটেনি। আমি ডিএমই স্যারের সঙ্গে কথা বলে এটা কিছু জানাবো। কিন্তু TV9 বাংলার হাতে যে এক্সক্লুসিভ নথি রয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিন্সিপালকে আবেদন করেছেন ENT বিভাগের প্রধান ইন্দ্রনাথ কুণ্ডু, এবং সেই চিঠির বাঁ দিকে 30শে ডিসেম্বর সই রয়েছে ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তীর। তাহলে কি পুরনো বছরের ঘটনা বলে নতুন বছরে কেউ আর তা মনে করতে চাইছেন না, নাকি মনে করলে বিতর্ক বাড়বে সেই জন্যই মনে করার চেষ্টাও কেউ করছেন না?